সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের কল্যাণ হোক, সকলের মঙ্গল হোক, মঙ্গল হোক, মঙ্গল হোক। আজকে একজন বিশেষ মানুষের জন্মদিন। আমি তো মনে করি এই মানুষটি আমাদের বাঙালিদের মধ্যে খুব ব্যতিক্রমী, নানান দিক থেকে ব্যতিক্রমী। শিক্ষক হিসেবে ব্যতিক্রমী, তার আগ্রহের কৌতূহলের জায়গা দিয়ে ব্যতিক্রমী। তিনি তার পথ যদি আমরা সত্যি সত্যি অনুসরণ করতে পারতাম, তাহলে বাঙালি হয়তো আজকে একটা অন্য জায়গায় চলে যেতে পারত। কিন্তু দুর্ভাগ্য, এই একেবারেই এলেবেলে চেহারার, একেবারেই এলেবেলে জীবনযাপন করার মানুষটি, তাকে আমরা কেউ অনুসরণ করলাম না, বা সাধারণভাবে আমরা বাঙালিরা তাকে খুব অনুসরণ করলাম না। তিনি হচ্ছেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। আচার্য প্রফুল্লচন্দ্র রায় একজন বিজ্ঞানী, একজন প্রবলভাবে বিজ্ঞান মনস্ক মানুষ, একজন অত্যন্ত সাদাসিধে মানুষ, যিনি খুবই সহজ একটা জীবনযাপন করেছেন এবং বিজ্ঞানের নতুন নতুন সমস্ত উদ্ভাবনের দিকে গেছেন। শুধু তাই নয়, সেই বিজ্ঞানকে কেমনভাবে প্রয়োগ করা যাবে মানুষের কল্যাণের কাজে, সেই ভাবনায় সমস্ত জীবন নিয়োজিত করেছেন। অসামান্য শিক্ষক ছিলেন, অসামান্য ছাত্র দরদি মানুষ ছিলেন। আজ তার জন্মদিন। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের বছরেই 1861 খ্রিস্টাব্দে তার জন্ম হয়েছিল এবং সেই সূত্রেই আজ পশ্চিমবাংলায় বিজ্ঞান দিবস, এই 2রা আগস্ট। এবারে বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 16ই শ্রাবণ 1432, ইংরেজির 2রা আগস্ট 2025, শনিবার। আজ অষ্টমী। সূর্যোদয়ের সময় ভোর 5:11, সূর্যাস্তের সময় সন্ধে 6:17। নক্ষত্র বিশাখা। আজকে জন্মে তুলা রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। রাত্রি 11:42 গতে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তনে দীর্ঘদিন ধরে আমরা যে কথা বলে আসছি, আস্তে আস্তে এইবার গুটোবার পালা। সেটা হচ্ছে প্রায়শ্চিত্ত। প্রায়শ্চিত্ত কত রকমের হয়, কিভাবে হয়, প্রায়শ্চিত্ত ব্যাপারটাকে কিভাবে আমাদের প্রাচীন যে শাস্ত্রবেত্তা তারা ভেবেছেন, তাই নিয়ে আপনাদের সঙ্গে কথাবার্তা বলছিলাম। এবং বলতে বলতে আমরা প্রায়শ্চিত্তর নানান নাম, যেগুলো স্মৃতিগ্রন্থ, পুরাণ গ্রন্থ এই সমস্ততে আছে, সেইগুলোর কথা বলবার চেষ্টা করব। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে আত্মা, তাহার বন্ধন ও মুক্তি, এই যে প্রবন্ধটি, এটি পড়ে শোনাচ্ছি আপনাদের। তারপরে চলে যাব ভগবদ গীতার ভূমিকা, স্বামী রঙ্গনাথানন্দজির রচনা থেকে। এর মধ্যেই একটা দুটো চিঠি চলে এসেছে আমার কাছে, যে খুব ভালো লাগছে এই ব্যাখ্যা। আমি খুব গভীর কৃতজ্ঞতা জানাই রামকৃষ্ণ মিশনের সেই সন্ন্যাসীর প্রতি, যিনি আমাকে এই গ্রন্থটির কথা বলেন এবং এই গ্রন্থটি উপহার দেন। অনেকগুলো খণ্ডে এই গ্রন্থটি উপহার দেন, গীতার ব্যাখ্যা। তারপরে স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ, মানসিক চাপ জয় করার উপায়। তার সূত্র ধরে ধ্যানের কথায় চলে এসেছি আমরা, আপনাদের চিঠিপত্র। আর আজকে শনিবার, আজকে মহাপুরুষের কথা। প্রতি শনিবার আমরা একজন মহাপুরুষের কথা বলি, প্রতি রবিবারেও বলি শ্রী চৈতন্য দেবের কথা, কিন্তু প্রতি শনিবার কোনো একজন মহাপুরুষের কথা। মার্টিন লুথারের কথা শেষ হয়েছে, দেখা যাক কোন মহাপুরুষের কথা বলা যায়। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর ফিরে এলাম। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন প্রায়শ্চিত্ত।
না 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 না, আমাদের কাউকে প্রায়শ্চিত্ত করতে হবে না। প্রায়শ্চিত্ত নিয়ে আমাদের কথাবার্তা হচ্ছিল পুরাণ চিরন্তনে। তো এই কৃচ্ছ শব্দটা ব্যবহার করা হচ্ছে। কত রকমের কৃচ্ছ আছে। কৃচ্ছ মানে কষ্ট, নিজেকে কষ্ট দেওয়া। প্রায়শ্চিত্ত মানে তো তাই, নিজেকে কষ্ট দেওয়া, যে কোনো ভাবে হোক নিজেকে কষ্ট দেবে। এবং কখনো কখনো যে বিধান, মনুর বিধানের মধ্যে আমরা বলেছিলাম এরকম কথা, যে এতটাই কষ্ট যাতে তোমার প্রাণ পর্যন্ত চলে যায়। তো এই কষ্ট দেওয়া বা কৃচ্ছ, কিরকম ভাবে কষ্ট দেবেন আপনি? পাদকৃচ্ছ মানে দিনে রাতে একবার মাত্র খেতে হবে বা খেতে পারবেন, শুধু রাত্রিবেলা একবার খাওয়া, কারুর কাছে কিচ্ছু না চেয়ে অযাচিত আহার করা, এবং একটি উপবাস। এই চারটের মধ্যে একটা হচ্ছে দিনে রাতে একবার খাওয়া, সে যখনই হোক। এটা হয়ে গেল। 2 নম্বর হচ্ছে শুধুমাত্র রাত্রিবেলা খাবে, দিনের বেলা খাবে না। 3 নম্বর হচ্ছে কারুর কাছে কিচ্ছু না চেয়ে অযাচিত আহার করা, অর্থাৎ আপনি ঘুরে বেড়াচ্ছেন, কারুর কাছে কিছু চাইবেন না, খাবার চাইতে পারবেন না, কিন্তু কেউ একজন আপনার মুখ দেখে, কি মুখটা শুকনো লাগছে, খাওয়া হয়নি কিছু, এই নাও, এরকম করে দিল। আর একেবারে উপবাস। এই চারটের মধ্যে একপাদকৃচ্ছের তাৎপর্য নিহিত আছে বলেই একে পাদকৃচ্ছ বলা হয়। মানে একবার মাত্র আহার করতে পারবে তুমি, সেই জন্য এর নাম হচ্ছে পাদকৃচ্ছ। গরুড় পুরাণে পাদকৃচ্ছ সংক্রান্ত একটা শ্লোক আছে। এই পাদকৃচ্ছ 4 দিন ধরে যাপন করতে হয়। এরপরে বলবো পর্ণকৃচ্ছের কথা, বলবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তার আগে শুনবো গান। পাদকৃচ্ছের পর এবার পর্ণকৃচ্ছ। পর্ণ মানে তো পাতা, পাতার সঙ্গে কৃচ্ছ তার সাধনের কি সম্পর্ক? বলছে বটপত্র, উদুম্বর পত্র। উদুম্বর মানে হচ্ছে যজ্ঞডুমুর। যজ্ঞডুমুর তো জানেন, খান তো। ডুমুর কিন্তু খুব উপকারী, খুব, আর আমার তো খেতেও খুব ভালো লাগে। তো সেই যজ্ঞডুমুর গাছের পাতা, পদ্ম পাতা আর বিল্লপত্র মানে বেলপাতা, এই 4 রকমের পাতা যথাক্রমে প্রত্যেকটি প্রতিদিন খাওয়ার পর 1 পাত্র কুসমিশ্রিত জল খেলে পর্ণকৃচ্ছ ব্রত সম্পন্ন হয়। 4 রকমের পাতা। কুশ আপনারা জানেন তো, কাজে লাগে, শ্রাদ্ধের সময়, পারলৌকিক কাজের সময় কাজে লাগে, বা যে কোনো শুভ অনুষ্ঠানেই কাজে লাগে। আমি কেন ওই প্রায়শ্চিত্ত বলে বলছি বলে পারলৌকিক কাজের কথাটা মাথায় চলে এলো। তো এইটা হলে পর্ণকৃচ্ছ ব্রত হয়। যাজ্ঞবল্ক্য সংহিতা এই পর্ণকৃচ্ছের প্রসঙ্গে জানিয়েছে যে এই যে পাতাগুলো, এইগুলোর কাঠ তৈরি করে খেতে হবে। এই পাতাগুলো সেদ্ধ করে যেটা দাঁড়াবে, যে গলে যাওয়া পাতা, সেইগুলো খেতে হবে। এবং এটা হলো 5 দিনের ব্রত। এখানে যাজ্ঞবল্ক্য অবশ্য বটপত্র বাদ দিয়েছেন, বট গাছের পাতা বাদ, এবং তার বদলে পলাশপত্রের কথা বলা হচ্ছে। পলাশপত্রের কথা অবশ্য যাজ্ঞবল্ক্য বলেননি, অন্য অনেকে বলেছেন। তিনি বট পলাশ কোনোটারই নাম করেননি, তিনি উদুম্বরের কথা বলেছেন, মানে যজ্ঞডুমুর পাতা, পদ্ম পাতা, বিল্লপত্র, এইটা দিয়ে 5 রাত্রির ব্রত দিয়েছেন। এবং এই কথা জানিয়ে তার টিকায় অপরার্ক একজন, তিনি বলছেন পর্ণ শব্দের দ্বারা পলাশই বুঝিয়েছেন যাজ্ঞবল্ক্য। তাহলে এই হচ্ছে আর একটা পর্ণপত্র, হলো পর্ণকৃচ্ছ। 3 নম্বর কি? কৃচ্ছ। এটা একটা প্রায়শ্চিত্ত। সেই প্রায়শ্চিত্তের কথা বরং আজকে থাক, আবার সোমবারে বলা যাবে। আজকে আমরা একটু গান শুনে নিই, গানের পর চলে যাই স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। শুরু করছে আপনাদের সৌমিত্র বসু। স্বামী বিবেকানন্দের কথা, তার বক্তৃতা, তার বাংলা অনুবাদ, আত্মা, তাহার বন্ধন ও মুক্তি।
যতটা পড়েছিলাম তারপর থেকে পড়ে শোনাই। নিজেদের কর্মানুসারেই আমরা এই পৃথিবীতে আসিয়াছি। আমরা যেমন নিজেদের বর্তমান কর্মফলগুলি লইয়া পৃথিবী হইতে চলিয়া যাই, তেমনি নিজেদের প্রাক্তন কর্মফলগুলি লইয়া এই পৃথিবীতে আসি। যাহা আমাদিগকে পৃথিবী হইতে লইয়া যায়, তাহাই আমাদিগকে পৃথিবীতে লইয়া আসে। কোন শক্তি আমাদের পৃথিবীতে লইয়া আসে? আমাদের প্রাক্তন কর্ম। কে লইয়া যায়? আমাদের নিজেদের এই জীবনের কর্ম। যেমন গুটি পোকা নিজের মুখ হইতে তন্তু বাহির করিয়া রেশম গুটি নির্মাণ করে এবং পরিশেষে সেই রেশম গুটির ভিতর নিজেই আবদ্ধ হইয়া যায়, সেইরূপ আমরাও নিজেদের কর্মর দ্বারা নিজদিগকে আবদ্ধ করিয়া ফেলিয়াছি। আমরাও আমাদের চারিদিকে নিজেদের কর্মজাল বুনিয়াছি। আমরাই কার্যকারণ নিয়মকে চালু করিয়াছি এবং এখন তাহা হইতে পরিত্রাণ পাওয়া কঠিন বলিয়া বোধ করিতেছি। আমরাই সংসার চক্রকে গতিশীল করিয়াছি এবং এখন সেই চক্রতলে পিষ্ট হইতেছি। সুতরাং এই দার্শনিক মতবাদ আমাদের এই শিক্ষাই দেয় যে আমরা সকলে একই প্রকারে আমাদের নিজেদের কর্ম পাপ পুণ্য দ্বারা আবদ্ধ হইতেছি। আত্মা কখনো চলিয়া যায় না, আসেও না, জন্মগ্রহণ করে না, মৃত্যু মুখেও পতিত হয় না। ইহা আত্মার সম্মুখস্থ প্রকৃতিরই গতি। এই গতির প্রতিবিম্ব আত্মায় পড়ে। তাহাতে আত্মা অজ্ঞানবশত মনে করে আমিই গমনাগমন করিতেছি, প্রকৃতি নহে। যখন আত্মা এইরূপ মনে করে তখন সে বদ্ধাবস্থা প্রাপ্ত হয়। কিন্তু যখন সে জানিতে পারে তাহার গতি নাই, সে সর্বব্যাপী, তখন সে মুক্তি লাভ করে। বদ্ধ আত্মাকে জীব বলা হয়। এই রূপে তোমরা দেখিতেছ, যখন বলা হয় আত্মা আসিতেছে ও যাইতেছে, তখন তাহা কেবল বুঝিবার সুবিধার জন্যই বলা হয়। যেমন জ্যোতির্বিদ্যা পাঠের সুবিধার জন্য তোমাদের মনে করিতে বলা হয় সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরিতেছে, যদিও তাহা সত্য নহে। এইভাবে জীব উচ্চতর বা নিম্নতর অবস্থা প্রাপ্ত হয়। ইহাই হইল সেই সুপরিচিত জন্মান্তরবাদ এবং সমগ্র সৃষ্টি এই নিয়মের অধীন। মানুষ পশু হইতে উৎপন্ন হইয়াছে, এই মতটি এই দেশের জনসাধারণের নিকট অতি বিভৎস বলিয়া বোধ হয়। কেন? এই সকল লক্ষ লক্ষ পশুর শেষ গতি কি? তাহারা কি কিছুই নহে? আমাদের যদি আত্মা থাকে, তাহা হইলে তাহাদেরও তো আত্মা আছে। তাহাদের যদি আত্মা না থাকে, আমাদেরও আত্মা নাই। কেবল মানুষেরই আত্মা আছে, পশুর নাই, ইহা বলা অতি অযৌক্তিক। পশুর অধম মানুষও আমি দেখিয়াছি। মানুষের আত্মা সংস্কার অনুসারে নিম্ন হইতেই উচ্চতর শরীরে ভ্রমণ করিতেছে, কিন্তু কেবল উচ্চতম মনুষ্য শরীরেই তাহার মুক্তি লাভ হয়। এই মনুষ্য আকার দেবদূতের আকার অপেক্ষা উচ্চতর। সকল প্রকার জীব হইতে উচ্চতর মানুষই পৃথিবীর মহত্তম জীব, কারণ মানুষই মোক্ষ লাভ করে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আত্মা তাহার বন্ধন ও মুক্তি। ভগবদ গীতার ভূমিকা, স্বামী রঙ্গনাথানন্দজির রচনা থেকে পাঠ। আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন যে কেবলমাত্র গীতার মধ্যেই স্বামীজি নিজের আলোচনা সীমাবদ্ধ রাখছেন না, বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ছে তার আলোচনা। এবং তিনি একেবারে গোড়ার দিকে যেটা বলেছিলেন, জেনারেল জয়ন্ত চৌধুরীকে তিনি বলেছিলেন যে গীতা কেন ওই ভাববাদী ধর্মের কথা বলছে না, গীতা আমাদের বাস্তব জীবনের প্রয়োজনীয় যে আচরণ তার কথা বলছে। কিভাবে বলছে সেইটা আমরা লক্ষ্য করছি। যেমন আমরা এখন যে পর্বে প্রবেশ করব, যে অধ্যায়টির নাম আমেরিকা কি পতনের পথে আর কিভাবে তা এড়ানো সম্ভব। পড়া শুরু করি। 1971-1972 সালে গোটা আমেরিকা পরিভ্রমণকালে আমার হাতে এলো 19 জুলাই 1971 তারিখের টাইম পত্রিকাখানি, একটি আমেরিকান সাপ্তাহিক সংবাদ পত্রিকা, যার আমেরিকান নোটস শীর্ষক বিভাগে অফ দ্য ইউএস অ্যান্ড রোম এই শিরোনামে প্রকাশিত হয়েছিল এই প্রতিবেদনটি। ভাবতে অবাক লাগে যে এখনো কিভাবে সেই রোম পররাজ্যের ব্যাপারে মাথা গলানোর প্রশ্নে
মার্কিন কল্পনা শক্তিকে উস্কে যাচ্ছে, আর ঠান্ডা লড়াইয়ের জঙ্গিবাজগুলো সারা বিশ্বে কি ধরনের নিয়মতান্ত্রিকতা প্রতিষ্ঠা করা আমেরিকার অবশ্য কর্তব্য, সে বিষয়ে সেই প্রাচীন সভ্যতার নজির তুলে ধরছে। অন্যদিকে রোমের প্রসঙ্গ তুলছে তারাও, যারা পশ্চিমের পতন লক্ষ্য করছে প্রত্যেক হিপির মস্তকে এবং গাঁজাখোরদের প্রতিটি গাঁজার ধোঁয়ায়। কানসাস শহরে উত্তর পশ্চিম সংবাদ সম্পাদকের কাছে কথা বলার সময় প্রেসিডেন্ট নিক্সন ওয়াশিংটনে অবস্থিত যুক্তরাষ্ট্রীয় সরকারি দপ্তরের ইমারতগুলির উল্লেখ করেন এবং বলেন, এই স্তম্ভগুলো দেখে কখনো কখনো ভাবি যেন এদের দেখছি গ্রিসের অ্যাক্রোপলিসে, দেখছি রোমের ফোরামেও। বিশাল দৈত্যকায় স্তম্ভগুলি সব। আর দু জায়গাতেই আমি এদের পাশ দিয়ে হেঁটেছি রাত্রে। মনে মনে ভাবি গ্রিস আর রোমের কি ঘটেছিল। দেখুন, আজ পড়ে আছে শুধু ওই স্তম্ভগুলো। আসলে যা ঘটেছে অবশ্য তা হলো অতীতের বিরাট বিরাট সভ্যতাগুলো যখন সম্পদশালী হয়ে উঠছে, তখন তাদের বেঁচে থাকার, উন্নতি করার ইচ্ছে চলে গেছে, তখন তারা অবক্ষয়ের শিকার হয়ে পড়েছে, আর তাতেই সেসব সভ্যতা একদিন ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। আমেরিকা এখন ক্রমশ সেই পর্যায়ে পৌঁছচ্ছে। নিশ্চিত হওয়ার জন্য নিক্সন তাড়াতাড়ি তার ভরসা, বিশ্বাস ব্যক্ত করেন এই বলে যে নৈতিক ও আধ্যাত্মিকভাবে সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় জীবনী শক্তি, সাহস ও বল এ জাতির আছে। এই আশাবাদী মন্তব্য সত্ত্বেও সব মিলিয়ে ফলটি দাঁড়িয়েছিল তাৎক্ষণিক স্পেংলার মতবাদের জয়। 1968-1969 খ্রিস্টাব্দে আমার আমেরিকা সফরের সময় সে দেশের সুপরিচিত ডুডল হিজিবিজি লেখক রজার প্রাইসের একটা বই হাতে এলো, যার নাম বেশ চোখে পড়ার মতো, ডিক্লাইন অ্যান্ড ফল বাই গিবন অ্যান্ড রজার প্রাইস। অবনতি ও পতন গিবন ও রজার প্রাইসের রচনায়। শুনছেন ভগবদ গীতার ব্যাখ্যা স্বামী রঙ্গনাথানন্দজি রচনা করেছেন, তার অংশ পড়ে শোনাচ্ছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে এলাম গানের পর। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। এখন ভগবদ গীতার ব্যাখ্যা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। বিখ্যাত বই দ্য ডিক্লাইন অ্যান্ড ফল অব দ্য রোমান এম্পায়ারের লেখকের নামটি যে প্রাইস তার নামের সঙ্গে যুক্ত করে দিয়েছেন, তার কারণ শুধু এই নয় যে প্রাচীন রোম ও তার স্বদেশ আমেরিকার অধঃপতনের মধ্যে তিনি একটি সাদৃশ্য লক্ষ্য করেছেন। তার অন্য একটি কারণ, রোমের অধোগতি সম্বন্ধে গিবনের বই থেকে তিনি উপযুক্ত একটি অংশ উদ্ধৃত করেছেন তার বইয়ের বাঁ দিকের পাতায়, আর ডান দিকের পাতায় দিয়েছেন দৃষ্টান্তস্বরূপ এক চিত্র, সমসাময়িক আমেরিকান জীবন সম্পর্কে স্বনির্বাচিত অংশ। বর্তমান পাশ্চাত্য সভ্যতার, সাধারণভাবে ইউরোপীয় আর বিশেষভাবে আমেরিকান সভ্যতার একটা অন্তর্নিহিত মহত্ব আছে। এই পাশ্চাত্য সভ্যতার কোন রকম অবক্ষয় হলে তা হবে মানবজাতির এক বিরাট ক্ষতি। আমি নিশ্চিত যে এই অবক্ষয় রোধ করা যাবে সংস্কৃতিগুলির পারস্পরিক আদান প্রদান, মিলন ও সমন্বয়ের মধ্য দিয়ে, যেমনটি ঘটে চলেছে বর্তমান ভারতবর্ষে, যেমনভাবে আধুনিক ভারতকে বিবেকানন্দ গড়ে তুলতে চেয়েছিলেন। আমেরিকাতেই 19 শতকে ঘটে গেছে অতীন্দ্রিয়বাদী আন্দোলন, যা আমেরিকান সংস্কৃতিকে দিতে চেয়েছে অধ্যাত্মমুখী এক দিশা। সেটি আরো স্পষ্টভাবে ব্যক্ত হয়েছিল র্যালফ ওয়াল্ডো এমারসন, হেনরি ডেভিড থোরো এবং ওয়াল্ট হুইটম্যানের ভাষায়। লন্ডন ছেড়ে আমেরিকা ফিরে আসার সময় এমারসন ব্রিটিশ বুদ্ধিজীবী কার্লাইলের কাছ থেকে পেলেন একখানি গীতা, যার সম্বন্ধে আমরা বর্তমান বক্তৃতাগুলিতে আলোচনা করছি। গ্রন্থটি পেয়ে এমারসন তার বিখ্যাত প্রবন্ধগুলি অন্য রকম ভঙ্গিতে লিখতে আরম্ভ করলেন। সেগুলিতে গীতার ভাবগুলি সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছিল। শুনলেন ভগবদ গীতা থেকে পাঠ, ভূমিকা অংশ, স্বামী রঙ্গনাথানন্দজির রচনা। এখন একটু গান শুনবো, গানের পর
স্বামী গোকুলানন্দের রচনা ধ্যানের উপায়, ধ্যান বিষয়ে কথা বলছেন তিনি। নতুন একটি অধ্যায়ে প্রবেশ করব আমরা। মানসিক চাপ জয় করার উপায় হিসেবে তিনি ধ্যানের কথা বলছেন। তার গ্রন্থের এই অধ্যায়টির নাম ধ্যান ও তার উপকার। ধ্যান উপহার দেয় স্থায়ী উপকারের ডালি। প্রথমত, আমাদের প্রকৃত সত্তার সাথে যত বেশি একাত্ম হয়ে থাকবো আমরা, তার পূর্ণতা সম্পর্কে আমরা তত বেশি অবহিত হব। সেই সাথে আমাদের ইচ্ছা, আকাঙ্ক্ষা, উচ্চাসা সবকিছুই দারুণ এক পরিবর্তনের সামিল হবে। অদৃশ্য হবে মানসিক চাপ বৃদ্ধি করা পুরনো অভ্যেসগুলো, দূরে যাবে নেতিবাচক আর ক্ষতিকর চিন্তাগুলো। আমাদের মধ্যে অসীম শক্তির উপস্থিতির কথা যদি ভুলে যাই আমরা, নেতিবাচক চিন্তার ফাঁদে আমরা তবে আটকা পড়ে যাই। দোষ ত্রুটি, সীমাবদ্ধতা আর অপূর্ণতার এই কাঠামোর মধ্যেই আমরা তখন বিচার করি নিজেদের। আমরা ভাবি যে এই অসহায় অবস্থা থেকে উত্তরণ আমাদের পক্ষে অসম্ভব। কিন্তু এক শৃঙ্খলাময়, দীর্ঘ ও নিয়মিত ধ্যানাভ্যাস আমাদেরকে আমাদের প্রকৃত সত্তার গভীরে প্রতীত করে। আর সেই সাথে আমাদের সত্তার ভিতর থেকে এক অতুলনীয় শক্তি স্রোত প্রবাহিত হয়। নেতিবাচক চিন্তার খপ্পর থেকে মুক্ত হই আমরা। ধ্যান হতে লব্ধ দ্বিতীয় উপকারটি হলো, জীবনের অর্থ ও উদ্দেশ্য সম্পর্কে ধ্যান আমাদের এক স্পষ্ট ধারণা দেয়। এই জগতের ক্ষণস্থায়িত্বের কথা উপলব্ধি করি আমরা, এবং আমাদের সাধারণ জীবনের এই যে অর্থ উপার্জন, বিবাহ ও তারপর সন্তানের জন্মদানের গড্ডলিকা, তার থেকে ঊর্ধ্বে উঠি আমরা। আমরা বুঝতে পারি যে একদিন এই সব কিছুকেই পিছনে ফেলে চলে যেতে হবে আমাদের। বুঝতে পারি আমাদের অস্তিত্বের আরো বেশি স্থায়ী একটি উদ্দেশ্য আছে, যা ধ্যানের মাধ্যমে ধরা দেবে আমাদের। তারপর ধ্যানের মাধ্যমে আমরা সমর্থ হই গুরুত্ব ও অগ্রাধিকার অনুযায়ী আমাদের কাজগুলোকে সাজাতে ও সেই মতো সময়ের বিন্যাস করতে। সফল ধ্যানীরা দিনের শুরুতেই বুঝতে পারেন সারাদিনের কাজের ধারাটি কিরকম হবে এবং কোন কাজগুলি অগ্রাধিকার পাবে। ধ্যান ও বিহীনতায় যাবতীয় কাজকর্মে তালগোল পাকিয়ে যায় এবং ফলস্বরূপ উদ্ভূত হয় অসহ্য মানসিক চাপ। এক সীমিত সময়ের মধ্যেই অগণিত কাজ করার উদ্ভট বাসনা এক অলঙ্ঘ চাপে পরিণত হয়। অনিবার্যভাবেই ঘাড়ে এসে পড়ে মানসিক চাপের থাবা। আজকের মতো এখানেই শেষ করছি স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এরপর গান, গানের পর আপনাদের চিঠিপত্র, গানের পর এবার চিঠিপত্র। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। চিঠি লিখেছেন সীমা দাশগুপ্ত, প্রিন্স আনোয়ার শাহ রোড, কলকাতা 33 থেকে। বিষয় শিব পূজা। সুপ্রিয় সৌমিত্রবাবু, আপনাকে আর শরণাগত সকল সদস্যবৃন্দের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা রইল। আজকের বিষয়ে শিব পূজা সম্পর্কে কিছু লিখছি। ছোটবেলা থেকে শুনেছি মা, জেঠিমা, দিদিরা, দিদিমা, ঠাকুমা সকলেই বলতেন, শিব পূজা কর, তাহলে শিবের মতো বর পাবে। এর মাহাত্ম্য কিছুই বুঝতে পারতাম না তখন। শুধু দেখতাম শিবরাত্রির দিন মায়েরা, দিদিরা, দিদিমা সকলেই সারাদিন নির্জলা উপোস করে শিবের মাথায় সন্ধেবেলায় জল দিতেন, মন্ত্র উচ্চারণ করে তারপর বেলের শরবত, সাবু মাখা নানা রকম ফল, মিষ্টি এইসব সকলকে দিয়ে নিজেরা খেয়ে উপোস ভঙ্গ করতেন। আবার অনেককে দেখেছি আগের দিন সংযম, পরের দিন সারাদিন উপোস, তারপরের দিন পারণ করে তবে উপোস ভঙ্গ করতেন। আমার ডাক্তার মামা এইসব নিয়ম কানুন করে সারাদিন ডাক্তারি করে নিষ্ঠার সাথে শিবরাত্রি পালন করতেন। দিদিমাদের দেখতাম ছোট ছোট শিব ঠাকুর তৈরি করতেন আর সারা রাত ধরে প্রহরে প্রহরে মন্ত্র পড়ে শিবের মাথায় জল দিতেন। এসব কথা এখন ভাবতে কত ভালো লাগে। এবার একটু নিজের ছোটবেলার কথা বলি। আমি তখন খুব ছোট, 7-8 বছর বয়স হবে। দিদিমাকে বললাম আমি তোমাদের মতো উপোস করব। গুরুজনেরা সবাই আমাকে খুব বকলেন আমি পারবো না বলে, কিন্তু আমার জেদ, আমি করবই।
মনে আছে মামার বাড়ি বিডন স্ট্রিট থেকে রিক্সা করে আহিরিটোলা ঘাটে গিয়ে গঙ্গা স্নান করে বাড়ি ফিরে ক্লান্ত দেহে ঘুমিয়ে পড়লাম। অনেকেই প্রশ্ন করেছিল, তোর কষ্ট হচ্ছে না? আমার উত্তর, একটুও না। যখন দুপুরবেলায় সবাই ঘুমে আচ্ছন্ন, মায়ের ছোট পিসি, আমরা ছোট দিদিমণি ডাকতাম, ছোট চুল আর সাদা থানেই তাকে দেখেছি। তিনি অত্যন্ত স্নেহ ভালোবাসা দিয়ে আমাদের যত্ন করতেন। এই ছোট দিদিমণি সবার অলক্ষ্যে আমাকে ঘুম থেকে তুলে দুপুরবেলা একটা চিলেকোটার ঘরে নিয়ে গিয়ে পেট ভরে ভাত খাইয়ে দিয়েছিলেন, আর তারপর সকলের অগোচরে যেখানে ঘুমিয়েছিলাম সেখানেই ঘুমোতে বললেন। সন্ধ্যের সময় সবাই আমার এই নিষ্ঠা দেখে প্রশংসা করলেন সবাই। আমিও চুপচাপ গুরুজনদের সাথে মন্ত্র উচ্চারণ করে সন্ধেবেলায় শিবের মাথায় জল ঢাললাম। ঘুণাক্ষরে কেউই জানতে পারলো না আমার খাওয়ার ব্যাপারটা। পরিশেষে বলি, বহুদিন হলো আমার শিবতুল্য জীবন সাথী, যাকে ৩৫ বছর পেয়েছিলাম, তিনি দেহ রাখলেন কেদারনাথ ধামে ২০০৮ সালে মহাষ্টমীর ভোরবেলায়। বাবা কেদারনাথের কোলে চিরশায়িত স্বামীর কথা মনে পড়ে। শিবভক্ত আমি প্রতি সোমবার এখনো বেলপাতা আর আকন্দ ফুলের মালা পরিয়ে শিবের মাথায় জল ঢালি। ওম শিবায় নমঃ। নমস্কারান্তে, সীমা দাশগুপ্ত, প্রিন্স আনোয়ার শাহ রোড, কলকাতা ৩৩। খুব ভালো চিঠি সীমা দেবী। এবং যেটা বিশেষ করে বলবার সেটা হচ্ছে যে ওই যে আপনাকে বাচ্চা একটা মেয়ে উপোস করে আছে, দুপুরবেলা সবাই যখন ঘুমুচ্ছে তাকে চুপি চুপি ডেকে নিয়ে গিয়ে চিলেকোটার ঘরে গিয়ে একটু খাইয়ে দেওয়া, এই যে পুরনো বাঙালি পরিবারের একটা অদ্ভুত মিষ্টি ছবি, এই ছবিটা আমাকে একেবারে ভেতরটা নাড়াচাড়া করে দিল, সত্যি কথা বলতে কি। অনেক ধন্যবাদ আপনাকে। একটা ছোট্ট চিঠি একটু পড়ে শোনাই আপনাদের। মানস ঘোষ লিখেছেন চিঠিটি, মেফেয়ার রোড, কলকাতা ১৯ থেকে। প্রিয় সৌমিত্রবাবু, প্রথমেই আপনাকে এবং সকল শ্রোতা, কলাকুশলী ও শরণাগত পরিবারের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমার লেখালেখি খুব একটা আসে না, তবু কয়েকটা চিঠি আগে লিখেছি। এবার আমার একটা ছোট্ট উপদেশ বলতে পারেন। অনুষ্ঠান শুরুতেই বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী দিনের বার, তারিখ, তিথি উল্লেখ করেন, কিন্তু পক্ষটা বলেন না, কৃষ্ণ না শুক্ল পক্ষ, এটা উল্লেখ করলে ভালো হয়। নমস্কারান্তে, মানস ঘোষ, মেফেয়ার রোড, কলকাতা ১৯। একটু দেখবো, মানে আমার যেন মনে হচ্ছে যে বেণীমাধব শীলের পঞ্জিকায় পক্ষটা নেই। যদি থাকে তাহলে নিশ্চয়ই বলবো। আপনি বলছেন, আমি নিশ্চয়ই বলবো। শুক্লপক্ষ না কৃষ্ণপক্ষ সেইটা। আচ্ছা ঠিক আছে, আমি এটা মাথায় রাখলাম। আপনাকে অনেক ধন্যবাদ এই উপদেশ দেওয়ার জন্যে। এবারে তাহলে গানের পর মহাপুরুষের কথা। আজকে শুরু করব ভাস্করাচার্যের কথা। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শেষ করে ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে মহাপুরুষের কথা। আজ থেকে শুরু করব ভাস্করাচার্যের কথা। কিন্তু তার আগে একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে যে মহাপুরুষ কাকে বলবো আমরা? মানে মহাপুরুষের সংজ্ঞাটা কি হবে? খুব নির্দিষ্ট কোনো সংজ্ঞা কিন্তু নেই, ভেবে দেখবেন। মানে এমন অনেক মানুষ মহাপুরুষের কোঠায় ঢুকে পড়বেন যাদের তার সমকালে মানুষজন মহাপুরুষ বলে মনে করতেন না। অনেক আপত্তির কথাও ছিল হয়তো তাদের মধ্যে, কিন্তু আস্তে 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 সেই আপত্তির জায়গাগুলো সময় মুছে দেবে, মুছে দিয়ে তাদের বড় জায়গাগুলো সামনে আনবে এবং তাকে মহাপুরুষ করে তুলবে। এইরকমটা হতে পারে না, এ তো হতেই পারে, এটা হয়, আমরা সকলেই জানি, আন্দাজ করতে পারি। কিন্তু তার বাইরে আমি যেটা বলবো সেটা হচ্ছে এমন কোনো মানুষকে আমি মহাপুরুষ বলতে চাই যিনি কোনো না কোনো দিক থেকে খুব বড় কোনো সত্যকে দর্শন করতে চেয়েছেন এবং অন্যদের দর্শন করাতে চেয়েছেন। ঈশ্বর নিশ্চয়ই হতে পারে, কিন্তু ঈশ্বরের বাইরেও যে কোনো বড় সত্য, তার মধ্যে তো ঈশ্বর আছেন। যে কোনো মহৎ সত্য, তার মধ্যে তো ঈশ্বর আছেন। সেই ঈশ্বরকে যিনি দর্শন করেছেন, সেই ঈশ্বরকে যিনি দর্শন করিয়েছেন, তাকেই তো মহাপুরুষ বলবো।
মানে আমি অন্তত এইরকম ভাবেই বিবেচনা করছি। তো আপনাদের নামটা বলেই দিয়েছি আগে, কোন মহাপুরুষের কথা বলবো। তার জন্ম হয়েছিল 1114 খ্রিস্টাব্দে। 1114, আজ থেকে কত বছর আগে দেখুন, 1000 বছরেরও আগে। তিনি এই পৃথিবী ছেড়ে চলে যান 1185 খ্রিস্টাব্দে। শুরু করি তার কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আজ থেকে প্রায় 850 বছর আগে দক্ষিণ ভারতে বিজ্জবীড় নামে একটা শহর ছিল। দক্ষিণ ভারতে বিজ্জবীড় শহরটার নাম। সেখানে ভাস্করাচার্য নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তিনি খুব অঙ্কবিদ যাকে বলা যায় সেই রকম অঙ্কবিদ ছিলেন এবং জ্যোতিষশাস্ত্রে অসাধারণ পণ্ডিত ছিলেন। মানে এতটাই পণ্ডিত মানুষ যে তখনকার দিনে, আজকের দিনে ব্যাপারটা হওয়া সোজা, কেননা আজকের দিনে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের সংযোগের যে জায়গাগুলো, রাস্তাগুলো, সেইগুলো অনেক সহজ হয়ে গেছে, সেইগুলো অনেক অনায়াস হয়ে গেছে। তার একটা প্রমাণই শরণাগত আপনারা শুনছেন। কিন্তু তখনকার দিনে সেই দ্বাদশ শতাব্দীতে, এই দ্বাদশ শতাব্দীতেও তার যে খ্যাতি অঙ্কবিদ হিসেবে এবং জ্যোতিষশাস্ত্রবিদ হিসেবে, সেটা বহুদূর দেশে ছড়িয়ে পড়েছিল। দেশের রাজা থেকে সাধারণ মানুষ সবাই তাকে খুব সম্মান করতেন। জীবনে এত সম্মান, এত খ্যাতি, এত এত সবকিছু, পরিপূর্ণতা, কিন্তু ভাস্করাচার্যের মনে সুখ ছিল না। তার একমাত্র মেয়ে, তার নাম লীলাবতী। লীলাবতী খুব, যাকে বলে রূপে সরস্বতী গুণে লক্ষ্মী, এইরকম একটি মেয়ে। খুব শান্ত, খুব ধীর স্থির, আর অসাধারণ মেধাবী, অসাধারণ মেধাবী। সে বাবার কাছ থেকে মুখে মুখে শুনে শাস্ত্রের নানান রকম পাঠ নিয়েছে এবং সেইগুলো সব আয়ত্ত করে ফেলেছে। এই ভাস্করাচার্য আর লীলাবতী। কিন্তু ভাস্করাচার্য, লীলাবতী এত ভালো মেয়ে, এত সুন্দর মেয়ে, সব দিক থেকেই এত যোগ্য, এত মেধাবী, তা সত্ত্বেও ভাস্করাচার্যের মনে খুব কষ্ট। কেন? সে কথা বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গানের পর ফিরে এলাম ভাস্করাচার্যের মনের কষ্টের কথা জানবার জন্য। আসলে জানার না একটা কষ্ট আছে, জানেন তো। সেই কথাই বলি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, যে আপনি কোনো কিছু জানলেন, তার একটা আনন্দ আছে, নিশ্চয়ই আনন্দ আছে, নিশ্চয়ই একটা আবিষ্কারের আনন্দ আছে, নিশ্চয়ই একটা আপনার সামনে একটা দরজা খুলে গেল, আপনি সেখান থেকে আর একটা জায়গায় প্রবেশ করতে পারলেন। কিন্তু জানার একটা কষ্ট আছে। এই কষ্টটা ভাস্করাচার্যের ক্ষেত্রে কিরকম? মেয়ের জন্মের সময় তো ভাস্করাচার্য নিজে তার ভাগ্য গণনা করেছেন, কোষ্ঠী তৈরি করেছেন, এবং কোষ্ঠীতে স্পষ্টভাবে লেখা রয়েছে যে কন্যার, লীলাবতীর বৈধব্য যোগ আছে, অর্থাৎ এই মেয়ে বিধবা হবে। এই কথাটা ভাস্করাচার্য ছাড়া আর কেউ জানতেন না। স্পষ্ট করে বলা আছে যে বিধবা হবে। তো এই মেয়ে বড় হচ্ছে, বড় হচ্ছে, বড় হচ্ছে, বড় হচ্ছে। এতদিন ধরে ভাস্করাচার্যর যেরকম হয় আর কি, নিত্যদিনের ব্যাপার ভুলে গেছেন। কিন্তু মেয়ে বড় হয়েছে, এত বিয়ের ব্যবস্থা করতে হয়, এবং সত্যি সত্যি বিয়ের সম্বন্ধ টম্বন্ধ আসতে শুরু করেছে। এত সুন্দরী মেয়ে, এত গুণবতী মেয়ে, তো তার সম্বন্ধ আসবে, এ ও সে বলছে, ঘটক আসছে বাড়িতে, আনাগোনা করছে। এই ভাস্করাচার্যের মনে পড়ে গেছে যে আমার মেয়ের কোষ্ঠীতে তো আছে, আমার জন্মের সময় আমি যে দেখেছিলাম, মেয়ের জন্মের সময় তার থেকে তো দেখেছিলাম যে এ তো বিধবা হবে। এইবারে কি হবে? কার হাতে আমি মেয়েকে তুলে দেব? জেনে শুনে একটা ছেলেকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া, সেটা কি উচিত কাজ হবে? তো এইরকম ভাবতে ভাবতে হঠাৎ একদিন তার মনে হলো যে আচ্ছা, আমার গণনায় তো ভুল থাকতে পারে।
এটা একটা অসম্ভব কথা। ভাস্করাচার্যের গণনায় ভুল থাকবে এটা একটা অসম্ভব কথা, কেউ বিশ্বাস করবে না। কিন্তু বাবার মনে মনে হচ্ছে যে আমাদেরও তো অনেক সময় হয় না, তাহলে কি আমি ভুল করলাম, এরকম একটা হয়তো। তো ভাস্করাচার্যেরও মনে হচ্ছে যে আমার তো কোনো ভুল থাকতে পারে না, শুধু আমার গণনায় হবে না, অন্য 5 জন গণৎকার যারা খুব বড় বড় মাপের সব জ্যোতিষশাস্ত্রবিদ, ভাস্করাচার্যকে তারা খুব শ্রদ্ধা করেন, তো তাদের ডাকা হলো। ডেকে বললেন যে আপনারা একটু গণনা করে দেখো, বলুন তো আমার মেয়ের ভবিষ্যৎ জীবন, বিবাহিত জীবন। তারা সকলে গুণে গেঁথে বলল যে না, এই মেয়ের বিয়ে দেওয়া একেবারেই ঠিক হবে না, বিয়ের কিছুদিনের মধ্যেই কিন্তু এর স্বামী মারা যাবে। এই পর্যন্তই থাক 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ভাস্করাচার্যের কথা বললাম, আবার আগামী শনিবারে বলবো ভাস্করাচার্য আর লীলাবতীর কথা। তাহলে আজকের মতো শেষ করি শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের কল্যাণ হোক, সকলের মঙ্গল হোক, মঙ্গল হোক, মঙ্গল হোক। আজকে একজন বিশেষ মানুষের জন্মদিন। আমি তো মনে করি এই মানুষটি আমাদের বাঙালিদের মধ্যে খুব ব্যতিক্রমী, নানান দিক থেকে ব্যতিক্রমী। শিক্ষক হিসেবে ব্যতিক্রমী, তার আগ্রহের কৌতূহলের জায়গা দিয়ে ব্যতিক্রমী। তিনি মানে তার পথ যদি আমরা সত্যি সত্যি অনুসরণ করতে পারতাম, তাহলে বাঙালি হয়তো হয়তো আজকে একটা অন্য জায়গায় চলে যেতে পারত। কিন্তু দুর্ভাগ্য, এই একেবারেই এলেবেলে চেহারার, একেবারেই এলেবেলে জীবনযাপন করার মানুষটি, তাকে আমরা কেউ অনুসরণ করলাম না, বা সাধারণভাবে আমরা বাঙালিরা তাকে খুব অনুসরণ করলাম না। তিনি হচ্ছেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। আচার্য প্রফুল্লচন্দ্র রায় একজন বিজ্ঞানী, একজন প্রবলভাবে বিজ্ঞান মনস্ক মানুষ, একজন অত্যন্ত সাদাসিধে মানুষ, যিনি খুবই সহজ একটা জীবনযাপন করেছেন এবং বিজ্ঞানের নতুন নতুন সমস্ত উদ্ভাবনের দিকে গেছেন। শুধু তাই নয়, সেই বিজ্ঞানকে কেমনভাবে প্রয়োগ করা যাবে মানুষের কল্যাণের কাজে, সেই ভাবনায় সমস্ত জীবন নিয়োজিত করেছেন। অসামান্য শিক্ষক ছিলেন, অসামান্য ছাত্র দরদি মানুষ ছিলেন। আজ তার জন্মদিন। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের বছরেই 1861 খ্রিস্টাব্দে তার জন্ম হয়েছিল, এবং সেই সূত্রেই আজ পশ্চিমবাংলায় বিজ্ঞান দিবস, এই 2রা আগস্ট। এবারে বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 16ই শ্রাবণ 1432, ইংরেজির 2রা আগস্ট 2025, শনিবার। আজ অষ্টমী। সূর্যোদয়ের সময় ভোর 5:11, সূর্যাস্তের সময় সন্ধে 6:17। নক্ষত্র বিশাখা। আজকে জন্মে তুলা রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। রাত্রি 11:42 গতে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তলে দীর্ঘদিন ধরে আমরা যে কথা বলে আসছি, আস্তে আস্তে এইবার গুটোবার পালা। সেটা হচ্ছে প্রায়শ্চিত্ত। প্রায়শ্চিত্ত কত রকমের হয়, কিভাবে হয় প্রায়শ্চিত্ত, ব্যাপারটাকে কিভাবে আমাদের প্রাচীন যে শাস্ত্রবেত্তা তারা ভেবেছেন, তাই নিয়ে আপনাদের সঙ্গে কথাবার্তা বলছিলাম। এবং বলতে বলতে আমরা প্রায়শ্চিত্তর নানান নাম, যেগুলো স্মৃতিগ্রন্থ, পুরাণ গ্রন্থ এই সমস্ততে আছে, সেইগুলোর কথা বলবার চেষ্টা করব। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের
রচনা থেকে পাঠ। এই পর্বে আত্মা তাহার বন্ধন ও মুক্তি, এই যে প্রবন্ধটি, এটি পড়ে শোনাচ্ছি আপনাদের।